আসসালামু আলাইকুম। আজকে আমরা ফিজিক্সের সেকেন্ড চ্যাপ্টার নিয়ে আলোচনা করব। আজকের ক্লাসটা মেইনলি আজকে এবং আজকের পরের এই চ্যাপ্টারের উপরে যে ভিডিওগুলো আসবে মেইনলি এই চ্যাপ্টারের ম্যাথকে ফোকাস করে আমরা আলোচনা করব, হ্যান্ডস অন ম্যাথ সলভ করব। এখানে আমি চ্যাপ্টারের শুরুতে কিছু বিষয় নিয়ে ডিসকাশন করতে চাই। সো যে টপিকগুলো নিয়ে ডিসকাশন করব সেগুলো আমার ডান পাশে লেখা আছে। স্কেলার রাশি, ভেক্টর রাশি, দূরত্ব ও সরণ, মাত্রা নির্ণয়, বেগ ত্বরণ। আমরা সবাই জানি স্কেলার রাশি এবং ভেক্টর রাশি কী জিনিস। স্কেলার রাশি হলো যে সকল রাশিকে সম্পূর্ণরূপে প্রকাশ করার জন্য শুধুমাত্র মান হলেই এনাফ, কোনো দিকের প্রয়োজন হয় না, তাদেরকে স্কেলার রাশি বলা হয়। আর ভেক্টর রাশি হলো যে সকল রাশিকে কমপ্লিটলি প্রকাশ করার জন্য মান এবং দিক দুটোরই প্রয়োজন হয়, তাদেরকে ভেক্টর রাশি বলে। যদি একটা এক্সাম্পল দিয়ে বুঝি, আমি বললাম আমার বাসা এখান থেকে 2 কিলোমিটার দূরে, ঠিক আছে? আমার বাসা এখান থেকে 2 কিলোমিটার দূরে, বাসা 2 কিলোমিটার দূরে। এখন বলো, তুমি কি আমার জায়গায় থেকে আমার বাসার অ্যাড্রেসটা খুঁজে পাবা? আমি এই জায়গায় আছি, তুমি এখানে আছো, তোমাকে বললাম যে আমার বাসা এখান থেকে 2 কিলোমিটার দূরে, তাহলে তুমি কি আমার বাসার অ্যাড্রেসটা খুঁজে পাবা? তুমি তখন কি করবা? 2 কিলোমিটারের একটা র্যাডার চিন্তা করবা, তাই না? যে কোনো জায়গায় হইতে পারে, 2 কিলোমিটারের এখানে হইতে পারে, 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 তাই না? সো তোমার পক্ষে কিন্তু আমি যে বললাম আমার বাসা 2 কিলোমিটার দূরে, অর্থাৎ আমার বাসার অ্যাড্রেসটা প্রকাশ করার জন্য শুধু 2 কিলোমিটারটা এনাফ না। তোমাকে যদি আমি আরও এক্স্যাক্টলি, সুন্দরভাবে, সঠিকভাবে যদি বলতে চাই, তাহলে আমি বলতে পারি যে আমার এখান থেকে তুমি 30 ডিগ্রি অ্যাঙ্গেলে যাবা, 30 ডিগ্রি নর্থে এবং 25 ডিগ্রি ইস্টে যাবা এবং 2 কিলোমিটার যাবা, ঠিক আছে? অর্থাৎ ল্যাটিটিউড, লঙ্গিটিউড, তোমার গুগল ম্যাপে যে ল্যাটিটিউড লঙ্গিটিউডগুলো দেখো, সে অনুযায়ী এটাও তো অ্যাকচুয়ালি দিকই নির্দেশ করে, তাই না? অ্যাঙ্গেলটাও তো এক ধরনের দিকই নির্দেশ করে, ঠিক আছে? তুমি একটা সরলরেখা টানলা, আমি বললাম যে লেফটে 30 ডিগ্রি, ঠিক আছে? আমি বললাম কি লেফটে 30 ডিগ্রি, তাহলে হয়তো তুমি এরকম করে 30 ডিগ্রি চিন্তা করবা। সো এটা তো এক ধরনের দিকই, অ্যাঙ্গেলটাও এক ধরনের দিকই নির্দেশ করে, তাইলে তুমি সহজে কিন্তু এবার আমার অ্যাড্রেসটা খুঁজে পাবা। সো এই ধরনের জিনিসগুলোকে আমরা ভেক্টর রাশিতে প্রকাশ করব, আর যেগুলো প্রকাশ করার জন্য কোনো দিকের প্রয়োজন হয় না, তাদেরকে আমরা স্কেলার রাশিতে প্রকাশ করব। আচ্ছা, তুমি কি কখনো তোমার ওজন যখন কাউকে বলো, তুমি 50 কেজি, তাই না? তো তুমি যখন তোমার ওজন বলো, তুমি কি বলো আমি 50 কেজি উত্তর দিকে, আমি 50 কেজি দক্ষিণ দিকে, আমি 50 কেজি 30 ডিগ্রি অ্যাঙ্গেলে, এরকম কি বলো না। দেখো, এই ওজন প্রকাশ করার জন্য, বা অ্যাকচুয়ালি এই ওজনটা অ্যাকচুয়ালি ভর, এখানে আমরা সবসময় জি কনসিডার করি। দুনিয়াতে, আমাদের পৃথিবীতে এটা কাউকে বলতে হয় না, এই জন্য আমরা ভরটাকে ওজন হিসেবে আমরা নর্মালি প্রকাশ করে থাকি। সো আমরা ভরই চিন্তা করি, ওজনের কথা বাদ দেই। ভর প্রকাশ করার জন্য তোমার ভর কত? 50 কেজি। সো তুমি এই ভর প্রকাশ করার জন্য কিন্তু তুমি দিক বলতেছ না। সো এইটা প্রকাশ করার জন্য যেহেতু দিকের প্রয়োজন হচ্ছে না, কমপ্লিটলি প্রকাশ করা যাচ্ছে, তাই ভর একটা কী রাশি? স্কেলার রাশি। ভর একটা স্কেলার রাশি। তো তুমি যখন অনেক সময় আমরা মুখস্থ করি ভেক্টর রাশি, স্কেলার রাশিগুলো আমরা মুখস্থ করি। মুখস্থ করার চাইতে বোঝাটা ইম্পর্টেন্ট। তুমি যখন বইতে পড়বা যে এই রাশিগুলো ভেক্টর রাশি, দৈর্ঘ্য, বর্ধবিধিকা, শক্তি, সময়, তাপমাত্রা, এগুলো হলো স্কেলার রাশি, তাই না? দৈর্ঘ্য, ভর, দ্রুতি,
শক্তি, সময়, তাপমাত্রা, তাই না? এরকম করে যখন পড়ো তুমি জাস্ট পড়ার সময় একবার করে চিন্তা করো, আচ্ছা আমি যদি দৈর্ঘ্য প্রকাশ করতে চাই তাহলে কি আমার দিক লাগবে? আমি যদি আমার ভর প্রকাশ করতে চাই তাহলে কি আমার দিকের প্রয়োজন আছে? আমি যদি দ্রুতি প্রকাশ করতে চাই তাহলে কি আমার দিকের প্রয়োজন আছে? তুমি জাস্ট এইভাবে পড়বা, একবার এইভাবে চিন্তা করবা, প্র্যাকটিক্যালি চিন্তা করবা। যেমন আমি বললাম যে আমার ভর প্রকাশ করার জন্য কি আমি যখন আমার ভরটা বলবো তখন কি আমার কাউকে আমার দিকও বলতে হয় কি না, এভাবে চিন্তা করবা। আমরা যাই পড়বো এই চ্যাপ্টারে সবই দেখবা যে রিয়েল লাইফের সাথে রিলেটেড। সো তুমি রিয়েল লাইফের সাথে কম্পেয়ার করবা, কম্পেয়ার করলে বুঝতে পারবে যে এটা ভেক্টর রাশি নাকি স্কেলার রাশি। সো বইয়ের যে সংজ্ঞা আছে তুমি সেটার পাশাপাশি এইভাবে রিয়েল লাইফের সাথে রিলেট করে পড়বা, তাহলে দেখবা ফিজিক্সের সংজ্ঞাগুলো, ডেফিনেশনগুলো তোমার অনেক দিন মনে থাকতেছে। এবং একটু গুছায় ওইটার আলোকে একটু গুছায় লিখতে পারলেই ফুল মার্ক পেয়ে যাবা। এরপরে আসে দূরত্ব এবং সরণ। দূরত্ব আর সরণ এক অর্থে দুইটার এককই সেম, কারণ দূরত্বকে আমরা এসআই একক মিটার দিয়ে প্রকাশ করি, সরণকে আমরা এসআই একক মিটার দিয়ে প্রকাশ করি, কিন্তু এদের মধ্যে একটা পার্থক্য আছে। সরণ এটা হলো স্কেলার রাশি আর এটা হলো ভেক্টর রাশি। এটা হলো স্কেলার রাশি আর এটা হলো ভেক্টর রাশি। অর্থাৎ এটাকে দূরত্ব, লেটস সে আমার এখান থেকে আমার বাসার দূরত্ব কত, 2 কিলোমিটার, এনাফ। দূরত্ব কত এইটুকু জানতে চাচ্ছি। সরণ কত, লেটস সে তুমি এখান থেকে সরে গেছো। এখন আমি যদি কাউকে বলতে চাই ও আমার থেকে সরে গেছে, তাহলে আমি কি বলবো, কত দূরে সরে গেছে, দূরত্ব, সেটা এই সরণ প্রকাশ করার জন্য তার মধ্যে আমি দূরত্বটাকে ইনক্লুড করতেছি। আরও এক্সপ্লিসিটলি বলার জন্য আমি বলছি ও আমার থেকে দক্ষিণ দিকে 2 কিলোমিটার সরে গেছে, তাই না? এই জিনিসটার সাথে আমি দিক লাগালাম। সো দূরত্বের সাথেই যখন আমি দিকটা লাগাবো তখনই আমি কি পাবো, এই সরণটা পাবো, ঠিক আছে? আর সরণটা হইল কোনো কিছুর আদি অবস্থান এবং শেষ অবস্থানের মধ্যবর্তী দূরত্ব, ঠিক আছে? আদি অবস্থান এবং শেষ অবস্থানের মধ্যবর্তী দূরত্ব। তোমার বইতে এরকম একটা গ্রাফ আছে যে তুমি এদিক দিয়ে এইখানে আসছো, ঠিক আছে? তাহলে তোমার দূরত্বটা কি এই সুতার মতো যে অংশটা, এটাকে যদি লম্বা করলে যে দূরত্বটা পাবা, যে দৈর্ঘ্যটা পাবা, সেটা হলো দূরত্ব। আর সরণটা কি তোমার আদি অবস্থান থেকে শেষ অবস্থানের মধ্যবর্তী দূরত্ব এবং তুমি কোন দিকে সরে আসো, সেইটাই হলো তোমার সরণ, ঠিক আছে? এটা মনে রাখবা। এরপরে আছে মাত্রা নির্ণয়, খুবই ইম্পর্ট্যান্ট একটা টপিক। যে মাত্রা নির্ণয় আমরা আমাদের সব ফিজিক্সের মোস্ট অফ দ্য চ্যাপ্টার, প্রায় সব চ্যাপ্টারে আমরা মাত্রা দেখব, বিভিন্ন রাশির মাত্রা। এবং সবচেয়ে কনফিউশনিং যে বিষয়টা হয় সেটা হলো মাত্রাগুলো দেখতে প্রায় কাছাকাছি একই লাগে, হয়তো কখনো এলের উপরে স্কোয়ার আসে, কখনো L-2, কখনো N-3, এরকম কাছাকাছি যখন থাকে তখন আমরা কনফিউজড হয়ে যাই। আমরা ট্রাই করি এগুলো মুখস্থ করার, বারবার মুখস্থ করার ট্রাই করি, বারবার এমসিকিউতে যখন 4টা অপশন থাকে, যখন কাছাকাছি থাকে ml², ml পার স্কোয়ার, ml পার l, ঠিক আছে? এরকম যখন থাকে তখন আমরা কনফিউজড হয়ে যাই যে অ্যাকচুয়ালি কোনটা কার মাত্রা, ঠিক আছে? সো এইটা থেকে দূর হওয়ার জন্য আমি আজকে এখানে যেটা ডিসকাশন করব, তোমরা যদি এটা মনে রাখো, ভালোভাবে বুঝো, তাইলে আর এটা ভুলবা না এবং তোমাদের মুখস্থ করার প্রয়োজন হবে না। জাস্ট 3টা জিনিস মনে রাখতে হবে। 3টা জিনিস কি? 1 নম্বর হইল মৌলিক রাশির মাত্রা, মৌলিক রাশির মাত্রা। 2 নম্বর, যে রাশির মাত্রা বের করব রাশির একক, এবং এটা হবে এসআই একক। কি একক হবে? এসআই একক। আচ্ছা, এরপরে আসি 3 নম্বরে, এটা অপশনাল, ঠিক আছে? তুমি এটা মনে রাখতে পারো অথবা এটা মনে রাখতে পারো। ফর্মুলা কি বললাম? ফর্মুলা, যে রাশিটা বের করবা তার ফর্মুলা জানতে হবে। প্রথমে আসে মৌলিক রাশি। এখানে মৌলিক রাশি বলতে আমি কোন কোন রাশি বোঝাচ্ছি? মৌলিক রাশি এখানে বলতে বোঝাচ্ছি দৈর্ঘ্য, ভর এবং সময়, 3টা জিনিস।
দৈর্ঘ্য, ভর এবং সময়। দৈর্ঘ্যের মাত্রাটা কি? এল, বড় হাতের এল বা ক্যাপিটাল এল। ভরের মাত্রাটা কি? বড় হাতের এম। সময়ের মাত্রাটা কি? বড় হাতের টি। ঠিক আছে, তুমি এই তিনটা জিনিস মনে রাখবা। মনে রাখার উপায় সহজ। দৈর্ঘ্য প্রকাশ করতে আমরা কি প্রকাশ করি? লেন্থ। সো লেন্থের এল। ভরকে কী দিয়ে প্রকাশ করি? ম্যাস। সো সেই ম্যাসের এম। সময়কে কী দিয়ে প্রকাশ করি? টাইম। সেই টাইমের টি। আর এটা হলো লেন্থ। সো এখান থেকে তুমি এই মাত্রাগুলো, এই তিনটা রাশির মাত্রা মনে রাখতে পারো। এরপর আসি রাশির এসআই একক। এককটা কি? যেমন আমি যদি বলি ত্বরণ, কি বললাম? ত্বরণ। ত্বরণের একক কি? ত্বরণের একক কি? ত্বরণের একক হলো মিটার পার সেকেন্ড স্কোয়ার, তাই না? ফর্মুলা, এবার যদি আমি বলি ত্বরণের ফর্মুলা কি? ত্বরণের সূত্র কি? ত্বরণের সূত্র কি? সবচেয়ে সিম্পলিফাইড যে সূত্র সেটা কি? সরণ বাই সময়, তাই না? সরণ বাই সময়। সময়, বা এটাকে আমরা লিখতে পারি এস বাই টি, তাই লিখতে পারি না? অথবা তোমরা চাইলে এইভাবে লিখতে পারো ভি মাইনাস ইউ বাই টি, তাই লিখতে পারো না? সো যেটাই হোক, আমরা এটা বুঝলাম। এবার আসি দেখতে, আমি ত্বরণের মাত্রাটাই বের করবো। আমি জানি না ত্বরণের মাত্রা কী হবে। ত্বরণের মাত্রা বের করার জন্য তুমি এইটা ইউজ করতে পারো, এই সূত্র ইউজ করতে পারো, এই সূত্র ইউজ করতে পারো, অথবা তার এককটা ইউজ করতে পারো। আমি একক ধরে করি আর কি। একক ধরে মাত্রা নির্ণয়। একক ধরে মাত্রা নির্ণয়। ত্বরণের মাত্রা বের করতেছি, ঠিক আছে? তাহলে ত্বরণের একক, কি? মিটার পার সেকেন্ড স্কোয়ার। বলো তো মিটার। এই মিটার দিয়ে এই তিনটার কোনটাকে প্রকাশ করে বলো তো? মিটার দিকে তুমি সময় প্রকাশ করো? আচ্ছা, তাহলে টি হবে না। মিটার দিকে তুমি ভর প্রকাশ করো? না, তাহলে এমও হবে না। তাহলে মিটার দিয়ে কি তুমি দৈর্ঘ্য প্রকাশ করো? হ্যাঁ, আমরা মিটার দিয়ে দৈর্ঘ্য প্রকাশ করি। কোনো কিছুর দৈর্ঘ্য, প্রস্থ এগুলো প্রকাশ করার জন্য আমরা কী ব্যবহার করি? এম। তাহলে এখানকার যে এম, মিটার, তাহলে এটা কার জন্য হচ্ছে? এল এর জন্য। তাহলে এম এর পরিবর্তে আমরা কি লিখবো? এল। আর এই পার্ট চিহ্ন দিলাম বাই। ওকে, এবার এস আছে, এই এসটা এখানে কি বলতেছো তুমি? মিটার পার সেকেন্ড স্কোয়ার, তার মানে সেকেন্ড। এটা এসটা কি? সেকেন্ড। বলো, সেকেন্ড দিয়ে কি তুমি দৈর্ঘ্য প্রকাশ করো? না। সেকেন্ড বললে কি তুমি ভর বুঝো? না। সেকেন্ড বললে তুমি কি বুঝো? সময় বুঝো। তাইলে এস দিয়ে, তাহলে এখানে সময়ের জন্য মাত্রা কি? টি। তাহলে টি লিখবো। আর এখানে স্কোয়ার আছে, এই জন্য এখানে স্কোয়ার দিব। আর এটাকে আমরা থার্ড ব্র্যাকেটের ভিতরে রাখবো, ঠিক আছে? এরপরে আমরা দেখব যে সূত্র ইউজ করে, ফর্মুলা ইউজ করে আমরা কিভাবে মাত্রা বের করতে পারি। আমরা ত্বরণের দুইটা সূত্র দেখলাম এখানে, তাই না? আরও সূত্র আছে। ত্বরণ ইজ ইকুয়াল টু, আমরা কি লিখলাম? ত্বরণ ইজ ইকুয়াল টু এস বাই টি, তাই না? অর্থাৎ এটাকে চাইলে এস। আচ্ছা, এস এর এককটা কি বলো তো? এস মানে কি? সরণ। অর্থাৎ তুমি কত সরে গেছো, এটা বোঝানোর জন্য তুমি কোন একক ইউজ করবে? দূরত্ব বোঝাচ্ছ, তাই না? সরণ। সো এর মানটা বোঝানোর জন্য আমরা কি ব্যবহার করি? মিটার। আর এখানে কি আছে? টি, সময়। এই সময়টাকে এখান থেকে আমরা কিসে কনভার্ট করতেছি? এককে কনভার্ট করতেছি, ঠিক আছে? এককে কনভার্ট করতেছি। সো এস এর একক কি? মিটার। টি সময়ের একক কি? সেকেন্ড। এখন এম দিয়ে কি বুঝো? দৈর্ঘ্য বুঝো নাকি ভর বুঝো নাকি সময় বুঝো? এখানে এমটা কি বোঝাচ্ছে? মিটার। তাহলে মিটার কার জন্য হবে? দৈর্ঘ্যের জন্য। তাহলে এম এর পরিবর্তে আমরা কি লিখবো? এল। আর এখানে এসটা কি বোঝাচ্ছে? সময়। সরি, আমি একটা ভুল বলছি। ত্বরণের সূত্র হইল বেগ বাই সময়। সরি, খুবই এক্সট্রিমলি সরি। ত্বরণের সূত্রটা হইল বেগ বাই সময়, ঠিক আছে? ত্বরণের সূত্র হলো বেগ বাই সময়, এটা তোমরা ফিক্স করে নিবা। ত্বরণের সূত্র হলো বেগ বাই সময়।
সো ভি এর এককটা আমরা জানি, ভি এর একক কি মিটার পার সেকেন্ড, আর সময়ের একক কি সেকেন্ড। এখন এই মিটারের পরিবর্তে তুমি কি লিখবা, এই মিটারের পরিবর্তে তুমি কি লিখবা, মিটারটা অ্যাকচুয়ালি কী বোঝাচ্ছে দৈর্ঘ্য, তাই না? তাহলে দৈর্ঘ্যটা এখানে কার কোন মাত্রা বোঝাচ্ছে এল, তাই না? তাহলে এখানে লিখবা এল পার, এখানে এসটা কি বোঝাচ্ছে সময়, সেই সময়টা এখানে কোন মাত্রা নির্দেশ করতেছে টি ডিভাইডেড বাই এই এসটাও সেকেন্ড মানে সময় নির্দেশ করতেছে, তাহলে তার জন্য টি। তাহলে চাইলে আমরা এইভাবে লিখতে পারি এল বাই টি। আর এই ডিভিশনের জন্য আমি দিলাম একটা ক্রস মাল্টিপ্লিকেশন, আর নিচে মনে মনে কী আছে ওয়ান আছে, তাহলে এটা কী হয়ে যাবে উল্টে যাবে, তাহলে উল্টে গেলে উপরে হবে ওয়ান আর নিচে আসবে টি। তাহলে এল ওয়ান ইজ মানে এল আর টি স্কোয়ার। সো এটাকে চাইলে এইভাবে লেখা যায় এল পার টি স্কোয়ার। এটাই হলো আমার ত্বরণের মাত্রা, ঠিক আছে? ওকে, এবার আমরা আরেকটা দেখব, আরেকটা ত্বরণের যে আমরা আরেকটা সূত্র দেখছি সেটা দিয়ে আমরা ট্রাই করব। সেটা হলো ভি মাইনাস ইউ বাই টি, ঠিক আছে না? দেখো কখনো কি এটা সম্ভব যে তোমার কাছে 5টা আম আছে, ঠিক আছে? 5টি কি আছে আম আছে, এখান থেকে 3টা আম খেয়ে ফেলছো, আর সকালে দেখলাম 2টা আম থেকে একটা তরমুজ হয়ে গেছে। এটা কি কখনো সম্ভব? সম্ভব না। তুমি আমের ভিতর থেকে যে কয়টা আম সরো না কেন বাকি যা থাকবে সেটাও আমই হবে। সো বেগ থেকে আরেকটা বেগ তুমি বিয়োগ করলে তুমি কি পাবা? বেগই পাবো। আর নিচে তো আমার সময়ই থাকতেছে, তাই না? টি না লিখে আমি সময়ই লিখলাম। সো বেগেটা কিন্তু কিছুক্ষণ আগে আমরা দেখলাম মিটার পার সেকেন্ড, সময়টা কিন্তু কিছুক্ষণ আগে দেখলাম সেকেন্ড। তাহলে একইভাবে আমরা লিখতে পারি এল পার টি ডিভাইডেড বাই টি। সো এল পার টি, ঠিক আছে, টি স্কোয়ার। সো এটা হলো আমার ত্বরণের মাত্রা, ঠিক আছে? একইভাবে এইভাবে আমরা মাত্রাগুলো বের করতে পারি। তো এটা মুখস্থ করার দরকার নাই, তুমি এই চ্যাপ্টার এই সূত্রগুলো তুমি এতবার ইউজ করবো অঙ্ক করার সময়, এই এককগুলা এই সূত্রগুলা তুমি এতবার ইউজ করবা যে এগুলো তোমাকে মনে রাখতে হবে না। সো তুমি যখন এমসিকিউতে আসবে তুমি তখন ইজিলি বের করতে পারবা। তুমি জাস্ট প্র্যাকটিস করবা এইভাবে বের করার, তাহলে দেখবে তোমার জন্য এটা ইজি হয়ে গেছে। তুমি যত প্র্যাকটিস করবা তোমার তত সময় কম লাগবে, মুখস্থ করার দরকার নেই এগুলো। আচ্ছা, এর বাইরে আরেকটা জিনিস দেখাই। অনেক সময় আমরা জানি বলের একক হলো নিউটন, তাই না? এই বলের একক নিউটন থেকে তার মাত্রাটা বের করা আমাদের জন্য কঠিন, কারণ নিউটনের ভিতরে অ্যাকচুয়ালি এল এম টি কীভাবে আসে এটা অ্যাকচুয়ালি বোঝা যায় না। সো এক্ষেত্রে আমরা কী করব, বলের ফর্মুলাতে যাব। যখন আমি একক থেকে পারবো না তখন আমরা ফর্মুলাতে যাব। ফর্মুলাতে এফ ইজ ইকুয়াল টু এফতে আমরা বল বুঝি, তৃতীয় চ্যাপ্টারে পড়া যদিও, তারপরে আমি এখানে বলতেছি এফ ইজ ইকুয়াল টু এম এ, তাই না? এম এ। এখন এই এমটা কি বোঝাচ্ছে বলো তো? ভর, তাই না? ভর। তাহলে ভর এখানে এম, বড় হাতের এম, ক্যাপিটাল এম। আর এর একক কি? এই যে এর একক কি? মিটার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে মিটারটা কি বোঝাচ্ছে? দৈর্ঘ্য, তাহলে এল। আর সেকেন্ড স্কোয়ারের জন্য কি হবে? পার টি স্কোয়ার, তাই না? তাইলে এম এল পার টি স্কোয়ার। তাহলে বলের এককটা আমরা কি পাইলাম? এম এল পার টি স্কোয়ার, ঠিক আছে? ভেঙে লিখছি আমি। এই এম এর জন্য মাত্রা কি পাচ্ছি আমি? ক্যাপিটাল এম। আর এর জন্য মাত্রা কি পাচ্ছি আমি? এল পার টি স্কোয়ার। তারপরে এই দুইটা যেহেতু গুণ অবস্থায় আছে আমি তাদের জন্য গুণ অবস্থায় লিখছি। তারপরে আমি স্কোয়ার ব্র্যাকেটে তাদেরকে একসাথে রেখে দিয়েছি, ঠিক আছে? এইভাবে আমরা বের করতে পারি। অর্থাৎ তুমি একক থেকে বুঝতে না পারলে তুমি ফর্মুলাতে ভাঙবা, ফর্মুলা ভাঙার পরে তুমি সেটা দেখবা। আচ্ছা, এরপরে আরও পপুলার কথা আছে, তোমরা এটা জানো অলরেডি আই গেস। সেটা হইল যে
সমত্বরণ, সমবেগ এই জিনিসগুলা, ঠিক আছে। তারপরে সুষম ত্বরণ, সুষম বেগ এই জিনিসগুলা, ঠিক আছে। এই যে জিনিসগুলো একটু নিয়ে আমি যেটা আলোচনা করি, প্রথমে যেটা আমি আলোচনা করি সমবেগ। সমবেগটা আগে বুঝি। সমবেগটা কি জিনিস? সম মানে সমান, বেগ মানে তার কোনো বস্তুর বেগ দিয়ে কি বোঝা যাচ্ছে, দেখো কোনো কিছুর বেগ আছে তার মানে তুমি বুঝতে পারছো বস্তুটা কি গতিশীল। যদি কোনো বস্তু গতিশীল না থাকে তাহলে কি তার বেগ থাকবে না। সমবেগ মানে সর্ব অবস্থায় তার বেগ আছে, সমান বেগ আছে, সর্ব অবস্থায় তার সমান বেগ মেনটেন করতেছে। কোনো বস্তু চলার পথে সব সময় একই বেগ মেনটেন করতেছে, তাহলে সেটাকে আমরা কি বলবো? সমবেগ। আর সমবেগের ক্ষেত্রে এর শুরুতে যে বেগ, শেষের যে বেগ, দুটি কী হবে? সেম হবে। এখন আসো, সমবেগে কি ত্বরণ থাকতে পারে? সমবেগে কি ত্বরণ থাকতে পারে? সমবেগে চলা বস্তুর কি ত্বরণ থাকতে পারে? চলা বস্তুর ত্বরণ থাকে? এটা গাণিতিকভাবে আমরা বুঝব। ত্বরণ থাকে আমরা বুঝি। প্রথমে আমরা আসি ত্বরণের সূত্রটা কি। ত্বরণের সূত্র হলো a = v - u/t, তাই না? আমরা কি বললাম যে সমবেগ মানে হইল বস্তুর আদি বেগও যা, শেষ বেগও তাই। লেটস সে বস্তুটার আদি বেগ 5 মিটার/সেকেন্ড, তাহলে সমবেগ যেহেতু তাহলে তার শেষ বেগটাও কত? 5 মিটার/সেকেন্ড। এবং যখন থেকে শুরু করছে এটা আমি এই সমবেগ থেকে আদি বেগ থেকে শেষ বেগে যাইতে তার সময় লাগছে কত? লেটস 10 সেকেন্ড, ঠিক আছে, 10 সেকেন্ড লাগছে। তাইলে আমি এবার যদি মানগুলো বসাই 5 - 5 / 10, তো 0/10, 0কে তুমি যে নাম্বার দিয়ে ভাগ করো না কেন সেটা কি হবে? 0ই হবে। অর্থাৎ সমবেগে চলা বস্তুর কি থাকে না? সমবেগে চলা বস্তুর কি থাকে না? ত্বরণ থাকে না। ত্বরণ 0 মানে কি? ত্বরণ নাই। ওকে, তার মানে আমরা বুঝতে পারলাম যে সমবেগে চলা বস্তুর কি থাকে না? ত্বরণ থাকে না। সমবেগে চলা বস্তুর কি থাকে না? ত্বরণ থাকে না। আর ত্বরণ থাকলে এরপরে আসি, আচ্ছা একটা গ্রাফ চিন্তা করি আমরা, ঠিক আছে। বেগ আর সময়ের একটা গ্রাফ, আমরা অনেক সময় পরীক্ষাতে গ্রাফ আসে, তো আমরা সেই গ্রাফটা নিয়ে আমরা একটু চিন্তা করি। দেখো আমরা অনেক সময় এরকম দেখি যে একটা এক্স অ্যাক্সিস, ওয়াই অ্যাক্সিস থাকে, এরপরে এখান থেকে এরকম একটা লম্বা লাইন থাকে, তারপরে এই পাশে কিছু থাকে, এই পাশে কিছু থাকে। লেটস সে এই পাশে আছে হলো সময়, এই পাশে আসে সরণ, ঠিক আছে। তাহলে তোমরা কি বলতে পারবা এই লাইনটা কি মিন করতেছে? বেগ নাকি ত্বরণ নাকি বল? বলতে পারবা কোনটা মিন করতেছে? বলো দেখি কোনটা মিন করতেছে। এখানে অনেকেই আছে হয়তো বেগ বলবা, ঠিক আছে, অনেকেই আছে বেগ বলবা, খুব হার্ডলি কেউ আসো যেটা ত্বরণ বলবা। সো ত্বরণ তো হবেই না, বলও হবে না, তাহলে বেগ কি হতে পারে না, এটা বেগও হবে না। তোমাকে আগে বুঝতে হবে তুমি হায়ার ম্যাথে পড়ছো কিনা জানি না, জেনারেল ম্যাথে পড়ছো কিনা তাও জানি না। তোমাকে বুঝতে হবে যে এই যে জিনিসটা, এই রেখাটাকে আমরা বলতেছি কি ঢাল, ঠিক আছে। এটাকে আমরা কি বলতেছি? ঢাল। এটাকে আমরা কি বলতেছি? ঢাল, ঠিক আছে। দেখছো এই কারণে বলি যে ম্যাথ হলো সায়েন্সের বাপ, ঠিক আছে। কিন্তু ম্যাথে নোবেল পুরস্কার দেওয়া হয় না। ম্যাথে কি দেওয়া হয় না? নোবেল পুরস্কার দেওয়া হয় না। সো বাপরা সারা জীবন কি করে? স্যাক্রিফাইসই করে, ঠিক আছে। আর স্যাক্রিফাইসের কারণে ছেলেমেয়েরা সবসময় বেনিফিটেড হয়, অনেক নাম সুনাম কুড়ায়, ঠিক আছে। তাদের স্যাক্রিফাইসের কারণে তারা সামনে আগে। সো
সো এখানেও তাই, যে এই রেখাটাকে আমরা বলতেছি কি ঢাল, ঠিক আছে। আর ঢাল মানে কি, ঢালের সূত্র পড়ছো না তোমরা এরকম, যে y2 মাইনাস y1 ডিভাইডেড বাই x2 মাইনাস x1, তাই না? সো y2 মানে কি, এটা y অ্যাক্সিস মিন করতেছে না, আর এটা x অ্যাক্সিস মিন করতেছে না। তাহলে এইখানে যে আমরা লিখলাম, তাহলে y অ্যাক্সিসে কি আছে, সময়, আর x অ্যাক্সিসে কি আছে, সরণ। তাহলে সময় বাই সরণ মানে কি বেগ হয়, সময় বাই সরণ মানে কি বেগ হয়, সময় বাই সরণ মানে কি বেগ হয়, হয় না। তাহলে এটা ভুল, ঠিক আছে। তাহলে এরকম যেখানে থাকবে, এরকম যেখানে থাকবে যে এদিকে আছে সরণ আর নিচে আছে সময়, তার মানে কি সরণ বাই সময়টাই হলো এই মাঝের রাশিটা। তাহলে এবার আমরা দেখি সরণ ডিভাইডেড বাই সময়, সরণ ডিভাইডেড বাই সময় মানে কি বেগ, তুমি তো সূত্র জানো, এটা বইতে পড়ছো। তাহলে সরণ বাই সময় মানে বেগ, তার মানে এইটা একটা ভ্যালিড গ্রাফ, অ্যাকচুয়ালি বেগের গ্রাফ, ঠিক আছে। এটা বেগের গ্রাফ, তার মানে এটা ভুল, বুঝতে পারছো? আর এইটা একটা জিনিস খেয়াল করো, সময় বাড়ার সাথে সাথে এইটা কিন্তু একদম স্ট্রেট সোজা বাড়তেছে, কোনো আঁকা বাঁকা কিন্তু নেই, কোনো আঁকা বাঁকা কিন্তু হয়নি। তার মানে এই যে সময়ের সাথে সাথে সরণটা একদম স্ট্রেটভাবে বাড়তেছে, এই জন্য এটাকে আমরা বলবো কি সুষম 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 ত্বরণ, সুষম, এটা সুষম ত্বরণের কারণেই হচ্ছে, মানে ঠিক আছে। এখন সমবেগের গ্রাফটাতে আসি, সমবেগের গ্রাফে কি হয় একটু দেখি। যদি এমন হয়, এদিকে আছে হলো সময় টি, আর এদিকে আছে হলো বেগ, আর এখানে যে রাশি রেখাটা গেছে সেটাই এরকম, ঠিক আছে। সরি, এইখানে হইল বেগ আর এদিকে হলো সময়, ঠিক আছে। তাহলে বলো, সময় বাড়ার সাথে সাথে বেগের কি কোনো চেঞ্জ হয়েছে? এখানে 5, সময় এখানে মনে করো 1, এখানে মনে করো 2, এখানে মনে করো 3, এখানে 4, এখানে 5, এখানে 6, অর্থাৎ সময় যত বাড়তেছে এই লাইনটা, এই বেগের লাইনটা কিন্তু উপরেও যাচ্ছে না, নিচেও যাচ্ছে না, ঠিক আছে। এই বেগের লাইনটা সেম পজিশনে আছে, তার বেগ সবসময় সেম আছে, তার মানে এই জিনিসটা হলো আমার কি সমবেগ, এটা কি সমবেগ, ঠিক আছে। সো কখনো যদি পরীক্ষায় এরকম আসে, এখানে একটা কোনো রাশি দেওয়া আছে, জানি না কি রাশি, আর নিচের দিকে একটা রাশি দেওয়া আছে, এটা রাশি 1 আর এটা রাশি 2, মাঝখানে কোনো রেখা গেছে বা এরকম কিছু একটা গেছে, তখন যদি বলা হয় এই লাইনটা কোন রাশি মিন করতেছে, এটা কোন রাশি, কোন রাশি, তখন কি করবা, ওয়াই অ্যাক্সিসে যেটা আছে, অর্থাৎ এখানে রাশি 1 ডিভাইডেড বাই রাশি 2, তারপরে দেখবা এটা তোমার কোন সূত্র, তোমার জানা কোন সূত্রের সাথে যায়, তোমার বইয়ের কোন সূত্রের সাথে ম্যাচ করে, তোমার বইয়ের কোন সূত্রের সাথে ম্যাচ করে, ঠিক আছে, সেটা হলো সেই রাশি, বোঝা গেছে। তো এইভাবে চিন্তা করবা, একটু ম্যাথমেটিক্যালি চিন্তা করতে হবে। তুমি বাকি যেসব সাবজেক্টগুলো যেভাবে পড়ো, ফিজিক্সটা ওইভাবে পড়লে হবে না, ফিজিক্সটাকে তোমার রিয়েল লাইফের সাথে একটু রিলেট করে পড়তে হবে, তোমাকে একটু ম্যাথটাকে টেনে আনতে হবে এখানে, তাহলে তুমি বুঝতে পারবে। সো আর বর্তমান সময়ে তোমার ম্যাথটাতে খুবই ভালো হইতে হবে, না হলে কিন্তু তুমি ফিজিক্স কেমিস্ট্রিতে ভালো করতে পারবে না অ্যাকচুয়ালি। আর কোনো রকমে পাস করে A+ পাওয়াটা খুবই ইজি, মানে অ্যাকচুয়ালি কোনো রকমে মুখস্থ করে A+ পাওয়াটা ইজি, আমরা আগের সময়গুলোতে দেখেছি।
যে বেশ মুখস্থ করার ক্যাপাসিটি অনেক ভালো, সে মুখস্থ করে A+ পেয়ে গেছে, ঠিক আছে। অ্যাকচুয়ালি তারা পরে যা ঝরে পড়ে ইন্টারমিডিয়েটে ওঠার পরে। সো তোমার উচিত এই সময়টাতে তোমার বেসিকটাকে খুবই স্ট্রং করা, যেন তুমি ইন্টারমিডিয়েটে উঠলে আর পিছায় না পড়ো, ঠিক আছে। তোমার যেন বেসিকটা অ্যাটলিস্ট স্ট্রং থাকে, তুমি যেন জিনিসগুলোকে ভালোভাবে বুঝতে পারো। সায়েন্সটাকে বোঝার ট্রাই করো, মুখস্থ করার চাইতে বোঝার দিকে বেশি ফোকাস করো, ঠিক আছে। এরপরে আমরা এই চ্যাপ্টারে মেনলি যে সূত্রগুলো ইউজ করে অঙ্ক করব, সেই সূত্রগুলো তোমরা তোমাদের গাইড বইতে পাবা। বেগ নির্ণয়ের বিভিন্ন সূত্র, সরণ রিলেটেড বিভিন্ন সূত্র, লাইক মেনলি যে সূত্রগুলো, যে রাশিগুলো ইউজ করা হয় এস, ইউ, ভি, এ, টি। এসতে সরণ, আর ইউতে আদি বেগ, ভিতে হলো বেগ, শেষ বেগ, এতে হলো ত্বরণ, টিটা হলো সময়, ঠিক আছে। তো এইসবের সূত্র তুমি জানো, এস ইজ ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার, ঠিক আছে। এরপরে ভি স্কোয়ার ইজ ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2as, তারপরে ভি ইজ ইকুয়াল টু ইউ প্লাস এটি, তারপরে এ ইজ ইকুয়াল টু ভি মাইনাস ইউ বাই টি, ঠিক আছে। এই সূত্রগুলো তুমি অলরেডি জানো। সো এরপরে আমরা দেখব নেক্সট ক্লাস, অ্যাকচুয়ালি এই সূত্রগুলো বোঝার ট্রাই করবা। এই সূত্রগুলো কী বুঝাইছে, এখানে যে এসটা বোঝাচ্ছে সেটা হলো সরণ, তাই না। আর ইউটা হলো সময়, টিটা ইউটা হলো আদিবেগ, টিটা হলো সময়, আর এটা হলো ত্বরণ। অর্থাৎ এই সূত্রটা আমি যদি তোমাকে বাংলায় বলি, কথায় যদি বলি, তাহলে এটা অ্যাকচুয়ালি কী বোঝাচ্ছে যে কোনো কিছু একটা বেগ নিয়ে যাত্রা শুরু করছে, একটা সময়ে যাওয়ার পরে একটা সময় পর্যন্ত সে গেছে, এই সময়ে সে এ সুষম ত্বরণে গেছে, ঠিক আছে। একটা সময় পর্যন্ত এ সুষম ত্বরণে গেছে। তার মানে কি বললাম, কোনো বস্তু ইউ আদিবেগ নিয়ে যাত্রা শুরু করছে, ইউ আদিবেগ নিয়ে যাত্রা শুরু করছে, টি সময় পর্যন্ত চলছে, থামছে কিনা ওইটা আমি জানি না, ওইটা আমার দেখার বিষয় না। আমি জাস্ট বুঝলাম যে ইউ আদিবেগ নিয়ে যাত্রা শুরু করছে, টি সময় চলছে, এই শুরু থেকে এই টি সময়ের মধ্যে তার সুষম ত্বরণ ছিল এ, তাহলে সে অ্যাকচুয়ালি কত দূরত্ব গেছে সেটা আমাকে বের করতে হবে। সেই সূত্রটা হলো এস ইজ ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার। তো আমি যে কথাটা বললাম, তুমি এই ভিডিওটাকে বারবার টেনে এটাকে তুমি লিখে নিতে পারো। এরপরে ভি স্কোয়ার ইজ ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2as, ঠিক আছে। অর্থাৎ কোনো বস্তু ইউ আদিবেগ নিয়ে যাত্রা শুরু করছে, এ ত্বরণে এস মিটার পর্যন্ত গেছে, তাহলে তার বেগটা কত, ঠিক আছে। এটা বের করার সূত্র হলো এইটা। অর্থাৎ আমি যদি এটাকে এইভাবে লিখি, ভি ইজ ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2as, অর্থাৎ কোনো বস্তু ইউ বেগে যাত্রা শুরু করছে, যাত্রাপথে ইউ বেগ নিয়ে যাত্রা শুরু করছে, একটা নির্দিষ্ট দূরত্ব পর্যন্ত এ সুষম ত্বরণে গেছে, তাহলে তার বেগটা কত, রুট ওভার ইউ স্কোয়ার প্লাস 2as, অথবা এটাকে আমরা লিখতে পারি ভি স্কোয়ার ইজ ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2as। এই জিনিসটা তোমাকে বুঝতে হবে, সূত্র তোমাকে এইভাবে চিন্তা করতে হবে। সিনারিও, এই জিনিসগুলো কিন্তু একটা সিনারিও, এইটা একটা সিনারিও না, এটা একটা অবশ্যই একটা সিনারিও। কী সিনারিও এখানে, যে কোনো বস্তু ইউ বেগ নিয়ে যাত্রা শুরু করছে, এস দূরত্ব পর্যন্ত গেছে, সেখানে এই যাওয়ার পথে শুরু থেকে এই এস দূরত্ব যে গেল, এখানে একটা সুষম ত্বরণ ছিল, সেই ত্বরণ এই যদি সিনারি হয়, তাহলে তার বেগটা কত হয়, তাহলে তার বেগটা হলো ভি ইজ ইকুয়াল টু রুট ওভার ইউ স্কোয়ার প্লাস 2as, ঠিক আছে। একইভাবে এটার জন্য তাই, যে কোনো বস্তু ইউ বেগ নিয়ে যাত্রা শুরু করছে, একটা টি সময় পর্যন্ত চলছে এ সুষম ত্বরণে, কোনো বস্তু ইউ বেগ নিয়ে যাত্রা শুরু করছে, টি সময় পর্যন্ত এ সুষম ত্বরণে চলছে, তাহলে তার বেগটা কি, ভি ইজ ইকুয়াল টু ইউ প্লাস এটি,
এগুলো একটা সিনারিও, ঠিক আছে। তো এইভাবে তুমি সূত্রগুলো বোঝার ট্রাই করবা, নট অনলি মুখস্থ, তুমি সিনারিও বেসড আমি যে কথাগুলো বললাম তুমি টেনে টেনে এইগুলো খাতায় নোট করতে পারো। এইভাবে তুমি এই সূত্রগুলো বোঝার ট্রাই করবা। এরপরে আমরা আগামীকাল ইনশাআল্লাহ দেখব এই চ্যাপ্টার থেকে এই সিনারিওগুলো চিন্তা করে কিভাবে অঙ্ক সলভ করা যায়। তোমরা বেশি বেশি এমসিকিউতে ফোকাস করবা, বেশি মাত্রা সমীকরণগুলো কিভাবে ইকুয়েশন অ্যাকচুয়ালি সূত্র এবং একক থেকে বের করা যায় সেটা প্র্যাকটিস করবা। কনফিউশনিং যে সূত্রগুলো সেগুলোর সংজ্ঞা মুখস্থ করার ট্রাই করবা। আর আমি যে সূত্রগুলো যেভাবে সিনারিও দিয়ে বললাম এইভাবে তুমি ট্রাই করবা, ইনশাআল্লাহ সূত্রগুলো মনে থাকবে এবং তুমি অঙ্ক করার সময় সিনারিওগুলো ধরতে পারবা, সহজেই সলভ করতে পারবা। সো আজকে এ পর্যন্তই, আল্লাহ হাফিজ।